বিশ্বের রাজনীতি এবং গ্লোবাল political affairs and security affairs completely at a stake right now. There are many things going to happen. মাথায় রাখবেন এখন বাংলাদেশের বেলায় যেটা হলো যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে শান্তি রাখতে হবে। কঠিন অর্থনৈতিক টানাপোড়েন আসতে পারে, এক ধরনের আপস অ্যান্ড ডাউনস হতে পারে বিশ্ব অর্থনীতিতে, বিভিন্ন জিনিস হতে পারে রাজনীতি। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটাই সমস্যা, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ যারা আমাদেরকে ভালো চোখে ভালো থাকতে তারা দিতে চান না, এবং এটা তারা মনে করেন ইট ইজ দেয়ার কনস্টিটিউশন রাইট, এবং এইটা তাদেরকে করতেই হবে। এর বাহিরে তাদের আর কোনো জব নাই এবং তারা আর কোনো কিছু করতে পারবেন না। আর কোনো ধরনের মানে এটা তাদের কমিটমেন্ট, জাতিগত কমিটমেন্ট আমি যদি বলি, তারা বোঝানোর চেষ্টা করেন এবং এই কমিটমেন্টের মধ্য দিয়ে তারা আসেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। প্রথমেই আপনাদেরকে কিছু নজিরবিহীন জিনিস দেখাবো আপনাদেরকে, যেগুলো কেন আপনি একটু মানে নিজেকে প্রিপেয়ার রাখবেন এবং আতঙ্কিত থাকতে হবে। বিশ্ব হয়তো একটা বড় ধরনের যুদ্ধের দিকেই যাচ্ছে বলে আমরা মনে করি, উইচ ইজ মোস্ট লাইকলি। কেননা ডুমসডে প্লেন, যে প্লেনটা যুক্তরাষ্ট্রের, যেটাকে আমরা বলি যে আপনার যে প্লেনটা শুধুমাত্র একটা 51 বছর পরে গতকালকে এই প্লেনটা স্পটেড অ্যাট LAX বা লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট ইন ক্যালিফোর্নিয়া। সাধারণত যুদ্ধকালীন সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের মূল যে যারা যুদ্ধ পরিচালনা করে থাকেন, প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশেষ করে প্রেসিডেন্ট, যদি তারা গ্রাউন্ডে থাকতে না পারেন নিজের নিরাপত্তার স্বার্থে, তখন এই প্লেনটার মানে ওনারা প্লেনে থাকেন এবং এই প্লেন আকাশে থাকে। সেই সময় যুদ্ধকালীন সময় যেটাকে ডুমসডে প্লেন বলা হয়, সেই প্লেন গতকালকে 51 বছর পরে দেখা গেছে। আমি জানি না বাংলাদেশে এটা আসছে কিনা, আপনারা শুনেছেন কিনা। আপনারা এই খবরটা এখন পর্যন্ত বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এই খবরটা। আপনারা যদি এই মুহূর্তে ইন্টারনেটে বা ইউটিউবে গিয়ে দেন ডুমসডে প্লেন স্পটেড ইন LAX or ক্যালিফোর্নিয়া সামওয়্যার, আপনি পাবেন গতকালকের খবর, নজিরবিহীন। এটা সাধারণত যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে এটা করা হয়ে থাকে। এখন বলা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি আসন্ন, মানে ইরানের সাথে যুদ্ধে কি লিপ্ত হচ্ছে কিনা, মানে আপনার আমেরিকা, উইচ ইজ প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে বলেছেন উই আর গোয়িং টু ইনভলভ ইন ইট, অর্থাৎ আমরা এখানে নিজেদেরকে আমরা সংযুক্ত করতেছি খুব শীঘ্রই। এবং আমার ধারণা, যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে, এই বিষয়টা এখানে শেষ হচ্ছে না। সম্ভবত কমিনি রেজিম যে তাদেরকে হয়তো তাদের পতন বা তাদের উপরে ভালো একটা ঝামেলা হবে। কেননা আন্দোলন, আমি আবার বলছি, গতকালকে আমি বলেছিলাম যে আন্দোলন আমি বিশ্বাস করতাম না যদি আমি অন্যান্য আমেরিকান নিউজ অনেকগুলো শুনতাম। আল জাজিরা, DW এবং ফ্রান্স 24 থেকে শুরু করে সবাই আন্দোলন বা প্রোটেস্টার্সদের প্রোটেস্টিংয়ের খবর যেটা দিয়েছে আতঙ্কিত হওয়ার মতো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোন সময় আমেরিকা এখানে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন তারা এখানে যুক্ত হতে পারেন। দিস ইজ নট এ গুড সাইন। সো এটা যদি হন তারা, তাহলে এই মানে সরকার পতন বা মানে গভর্নমেন্টের পতন হতে হলে কি করতে হবে এটা জানেন কি হয় সাধারণত সারা বিশ্বে, এবং এটাই করতে যাচ্ছে। এবং এই এন্টি কমিনি রেজিমের যারা আছে শাহ, মানে ওই যে শাহ পতন হয়েছিল আপনার ইরানে, সেই রেভলিউশন যেটা, সেই শাহর ছেলে যে আপনার পাহলভি শাহ বা রাজা, যিনি এই বদলুক এখন ভেরি অ্যাক্টিভ এবং সারা বিশ্বে চলছে, এবং যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে মানে ওয়ার্ল্ডের রাজনীতিতে আমি নিশ্চিত করে বলতে পারি। এবং ডুমসডের প্লেনের মুভমেন্ট আপনাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছে, যদি রাশিয়া চীন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে, যদি বা আমাদের দেশের বিরুদ্ধে যদি তারা আপনার এখানে যুক্ত হয়, হয়তো বড় ধরনের থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যেতে পারে, বা এই যুদ্ধের প্রস্তুতি হিসাবে এটাকে দেখা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, এটা গতকালকের খবর এবং এটা আজকে ওঠার মতো, সত্য কথা বলতে গেলে আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই যে ডুমসডে প্লেন, এটা হচ্ছে ডুমসডে প্লেন। এই প্লেনটা গতকালকে স্পটেড অ্যাট LAX। সুতরাং এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠতেছে এখন, যে এটা আসলে মানে যুদ্ধের প্রস্তুতি কিনা। ইনফ্যাক্ট এবং আরো কয়েকটা জিনিস আমি দেখেছি, আমি খেয়াল করেছি, যারা আপনারা হয়তো বা এগুলো বাংলাদেশের পত্রিকা এখনো কভার করে নাই। ইয়েস, দেয়ার উইল বি এ ওয়ার আনডাউটেবলি, এবং ওয়ারের প্রস্তুতি চলছে বর্তমানে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বি কেয়ারফুল, দেশকে শান্ত রাখতে হবে এই কঠিন সময়। বাই দ্য ওয়ে, লেট মি টক অ্যাবাউট আরো একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে বাংলাদেশ মুস্তাফিজ ইস্যুতে ICC কেন্দ্রিক ড্রাইভিং সিটে আছে এই মুহূর্তে। এটা হচ্ছে পজিটিভ দিক। কেননা আজকে ডেইলি স্টারের খবর নয়, শুধু ভারতীয় দুই একটা পত্রিকা সেটা উল্লেখ করেছে। অর্থাৎ আপনার এই যে রাজশাহ, যিনি অমিত শাহর ছেলে, ICCর ইতিহাসে সবচেয়ে অদক্ষ অপদার্থ ICCর চেয়ারম্যান,
মানে হতে পারে না, যে যিনি কোনো অবস্থাতে আইসিসির মানে গভর্নিং বোর্ডের একজন ডাইরেক্টর হতে পারেন না, সেই ব্যক্তি আইসিসির প্রেসিডেন্ট হয়ে গেছে ভারতের প্রভাবে। সে মারাত্মক প্রচন্ড চাপে আছে বাংলাদেশ কেন্দ্রিক। মোটামুটি বলতে গেলে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের পক্ষেই থাকবে বেশিরভাগ আইসিসির মানে আপনার মানে এই মেম্বার সদস্য। ইয়াস, দু একটা মানে দেশ ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে থাকবে এই মুহূর্তে আমি নির্দ্বিধায় বলতে পারি। এই জন্য আমাদেরকে দালাল যারা আছে, আমাদের দালালরা তামিম ইকবালের মতো দালাল আছে যারা আছে, অথবা আমরা আরো কিছু দালাল যারা তৈরি হয়েছে, সেই দালালদের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, উই আর ইন এ ওয়ার as a country, Bangladesh. Cyber war, bullying war, sports war, financial war. There are many wars. Just plain গিয়ে বম মেরে আসলেই এটাকে শুধু যুদ্ধ বলে না। আপনাদের কালচারাল ওয়ার, রাইট, এবং পলিটিক্যাল ওয়ার সব কিছু চলছে বর্তমানে ভারতের সাথে আমাদের। আপনি যদি দেখেন শুধুমাত্র সরাসরি বিমান নিয়ে বাংলাদেশে আক্রমণ করতেছে না ভারত, এর বাহিরে যা যা বোঝা যায় সবই আছে। হত্যাকাণ্ড হচ্ছে না? অফকোর্স হচ্ছে। 2 দিন পরে পরে বর্ডারে মানুষ হত্যা হয়, এটা কি ওয়ারের অংশ না? অফকোর্স। সো প্রতিদিক দিয়ে তো ভারতের কাছ থেকে বাংলাদেশ বিমাতা সুলভ আচরণ এবং আগ্রাসনের শিকার। এই প্রথম আমরা স্বাধীন দেশ হিসাবে আমরা বলতে শিখেছি এবং বলার মতো গাটস আমরা পেয়েছি যে ইউ নো হোয়াট, ইউ ক্যানট ডু দ্যাট উইথ আস এনিমোর, ইটস ওভার। অন্তত এই প্রথম। এবং মুস্তাফিজ ইস্যুতে সত্যিকার অর্থেই যদি আমাদের ক্ষতি হয়, কেউ বলছেন 400 কোটি টাকা, কেউ বলছেন 500 কোটি টাকা। আরে বুর্বকের দল, আরে মূর্খের দল, আরে দালালের দল। এই দেশটাকে $235 বিলিয়ন পাচার হয়েছে, $235 বিলিয়ন পাচার হয়েছে। কত লক্ষ কোটি টাকা? 1,18,000 কোটি টাকা, 1,18,000 কোটি টাকা শুধু শেখ হাসিনাই পাচার করেছে তার শাসনামলে। অ্যাসালাম একাই নিয়ে গেছে আপনার $20 বিলিয়ন। সারা জীবন বাংলাদেশ ক্রিকেট খেললে কি $20 বিলিয়ন হবে বাংলাদেশের? আপনি আমাকে বলেন, যদি অ্যাসালামের কাছ থেকে যদি $1 বিলিয়ন আনতে পারি, মানে আইসিসি আমাদেরকে 50 বছরে যা দিবে, 50-100 বছরে যা দিবে, তার চেয়ে বেশি টাকা এখানে। দালালের বাচ্চাদেরকে বোঝা। একটা দেখলাম সাংবাদিক, এই যে তাকে মনে হচ্ছে, আমি প্রথমে মনে করছিলাম সে তামিলনাড়ু থেকে আসছে, এটার ক্লিপটা আবার পাচ্ছি না এখন, আবার দাঁড়িয়ে আছে এভাবে নট এন কি একটা বলে, সে বলতেছে কি জানেন, মানে $27 মিলিয়ন হয়ে গেছে, 1300 কোটি 450 কোটি টাকা আমরা লস করেছি। আইসিসির এখানে লস্টের প্রশ্ন আসে কেন? আমরা তো একটা যৌক্তিক প্রতিবাদ করেছি। আমাদের একজন ক্রিকেটারে যদি আপনি নিরাপত্তা দিতে পারেন না, আপনি বাকি টিমের নিরাপত্তা কিভাবে দিবেন? এবং বাংলাদেশিরা হেনস্থার শিকার। এখানে তো শুধু টিম নয়, দেখেন কতটা যৌক্তিক বাংলাদেশের অবস্থান, কিন্তু দালালের বাচ্চারা কিভাবে কথা বলে। এখানে একটা গুড থিং হয়েছে এবার, মানে এই জুলাই বিপ্লব থেকে শুরু করে। আপনি জানেন জুলাই বিপ্লবে বাংলাদেশের দালাল আর বাংলাদেশ বিরোধী দালালদেররা আমরা চিহ্নিত করে ফেলছি। নাও আওয়ামী লীগ স্বীকৃত বাংলাদেশ বিরোধী দালাল, সেটা আমরা পেয়েছি। মুস্তাফিজ ইস্যুতে স্পোর্টস অঙ্গনে, সাংবাদিকতার অঙ্গনে দালাল, ভারতীয় দালাল কয়টা আছে, কি পরিমাণ আছে, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত, and we have got it. Yeah, not out Noman. Yes, not out Noman. আমি এটা লিখে রাখি, তার ক্লিপটা আমার দরকার, তার একটা বাস দিতে হবে। not out Noman, এই দালালকে আমি প্রথমে মনে করছি সে তামিলনাড়ুর মনে হয়, মানে দেখলে বোঝা যায় আসলে বাংলাদেশি না। পরে শুনলাম তো বাংলাদেশি, মানে বাংলা শোনার পরে মনে করছি আর কি, বুঝছেন? সরি। সো আমি আপনাকে বলি, আপনি আপনি বলেন, সে বলছে কি, মানে তামিম ইকবাল 15,000 রান করেছে। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে মনোযোগ দিয়ে শুনবেন, 1971-এর পরে এই 54 বছরে যে সরকারের আমলে সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে কোন সরকার ভাই বলেন তো আপনারা? কেউ বলতে পারবেন? আওয়ামী লীগ, শেখ হাসিনার দিনে। নাও 1 টাকার কাজ 5 টাকায় হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নামে লুটপাট হয়েছে বাংলাদেশকে। সত্য না? অফকোর্স সত্য। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, আর বিভিন্ন সড়ক, মানে বিভিন্ন স্থাপনা, সবই তো হয়েছে কখন? শেখ হাসিনার আমলে, রাইট? উন্নয়ন প্রকল্প হয় নাই। একটা পর্যায়ে তাকে উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করার চেষ্টা করেছে মূর্খরা, করে নাই তারা? জ্ঞান পাপীরা, মানে অপদার্থরা করে নাই, তারা করেছে। এবং তারা বলতো, একদম বীর দর্পে বলতো তারা, যে মানে বাংলাদেশ, বিভিন্ন দেশের মানুষ নাকি এসে মানে উন্নয়নের সবক নেই পশ্চিমা বিশ্ব, কিভাবে উন্নয়ন করতে হবে। আজকে উনি নাকি যখন জাতিসংঘে যায়, লাইন ধরে থাকে মানুষ উনার কনসালটেশনের জন্য, যে এই উন্নয়নটা কিভাবে করলো, এই উন্নয়নটা কিভাবে। আপনি কল্পনা করেছেন বিষয়টা? এটা বলতো না, এটা বলছে তারা। তাহলে শেখ হাসিনা আজকে দেশের বাহিরে কেন? আমার আপনি বল। আমি এই নট আউট নোমান, যে এই জ্ঞান পাপী গর্দবটাকে আমি বলতে চাই। একটা যে মনে রাখবেন, তাকে দেখলে বোঝা যায় সে শাওয়ার করে না বা গোসল করে না মিনিমাম 15 দিন বা 1 মাসের ভিতরে, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। এবং শাহবাগী হওয়ার সম্ভাবনা তার 99.9% শাহবাগী হওয়ার সম্ভাবনা তার, মাথায় রাখবেন। কারণ মানুষের গেট আপ
এবং পোশাক আশাক আপনাকে 10 to 20% তার ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকে আনডাউটেবলি, অ্যাবসলিউটলি। এটা কোনো অবস্থাতে মিথ্যা নয় এই কথাটা। সুতরাং তাকে ধরেই নিয়েছি আমি যে সে হইতে পারে দেখেন মানে মারাত্মক ধর্মদ্রোহী হতে পারে, কারণ তার গেট আপ বলছে ধর্মদ্রোহী, রাইট? এটা আমার নাস্তিক, ইয়াস। এই দেখছেন, থ্যাংক ইউ, একদম। এটা আমি তাকে দেখলে বুঝতে পারবেন আপনি, কারণ তার মুস্টাচ, এই মুস এবং এই দাড়ির স্টাইল, বিশ্বাস করেন কোনো সুস্থ মানুষে রাখতে পারে না, ইম্পসিবল। মানসিকভাবে ইনসেইন এবং ক্র্যাক না হলে এইভাবে দাড়ি মুছ ইম্পসিবল, রাখতেই পারে না। এটা জীবনে আমরা বিশ্বাস করতে পারবেন না, কারণ এই বিষয়ে আমি রিসার্চ মানে তথ্য ঘাটাঘাটি করে বলছি আমি। আপনি বাংলাদেশের তার স্টাইলে দাড়ি মুছের 100 জন মানুষকে আনেন, 99% নাস্তিক, 99% ধর্মদ্রোহী, 99% শাহবাগী। এবং মাসের ভিতরে তবে একটা জিনিস আমি আজকে ধন্যবাদ দিই শাহবাগীদেরকে। কেন দেই জানেন? বাংলাদেশে এরা কিন্তু খুব সাশ্রয়ী। কিভাবে? এই যে বাংলাদেশে কেন আমি সাশ্রয়ী বললাম, সবচেয়ে পানি কম খরচ করে কারা? শাহবাগীরা। কেন? টয়লেটে গেলে এরা পানি নেয় না, এরা গোসল করে না মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রতিদিন গোসল করেন, সবকিছু ঠিক করেন, তাহলে এই লোক মানে এরা তো শাহবাগীরা গোসল পারে না, এরা পানি সাশ্রয় করে না। এদিক দিয়ে বললে তারা অর্থনৈতিকভাবে ইকোনমিক্যাল সাশ্রয়ী, যদিও মানসিকভাবে অসুস্থ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা গেল, তাহলে এখন কি দাঁড়ালো? আমরা আজকে দেখেন আপনি তামিমের এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমার এম রহমান মাসুমে পেজে, যারা যুক্ত আছেন গিয়ে দেখবেন। আমি প্রশ্ন করেছি তাকে, মানে এই প্রশ্নটা অবভিয়াসলি ওয়েন্ট ভাইরাল অলরেডি। সেটা কি? সেটা হলো যে 3rd of August মানে তামিম ইকবাল শেখ হাসিনার সাথে দেখা করেছে গণভবনে গিয়ে। দেখেন 3rd of August যেদিন এক দফার দাবি উত্থাপন করেছিল নাহিদরা, মানে সবাই মিলে, সেই দিন সে দেখা করতে গেছে মাশরাফি সোহেরা। প্রশ্ন হলো, এর ভিতরে বাংলাদেশে গণহত্যা পরিচালিত হয়েছে, শেখ হাসিনা গণহত্যা করে ফেলছে এবং সব জায়গাতে উঠে এসেছে কি পরিমাণ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, গণহত্যা যে চালিয়েছে। এটা জানার পরেও তামিম ইকবাল কিভাবে শেখ হাসিনার সাথে দেখা করলো, কেন দেখা করলো? লেডিস এন্ড জেন্টলম্যান, এই প্রশ্নটা তাকে উত্থাপন করেন। দেখেন, যখন দেশের ছাত্ররা, শিশুরা মায়ের বুক খালি করে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, তখন তামিম ইকবাল একটা প্রশ্ন নাই, কোন ক্রিকেটারের মুখ থেকে নিন্দা নাই। এরা কি বাংলাদেশের মানে ক্রিকেট প্লেয়ার? এরা কি অন্য গ্রহ থেকে আসছে কিনা? এটা আমাদের আলোচনা বিষয় হওয়া উচিত। কোনো দালালদেরকে ছাড় দেওয়া যাবে না। কেননা আমি আপনাকে বলি, এটা পার্ট টাইম দালালি নয়। এরা আমাদের দেশের, বিশ্বাস করেন, আমি এখন বলছি, আমি একদম জেনে শুনে বলছি, বাংলাদেশের এত জনসংখ্যার ভিতরেও, সীমিত রিসোর্সের পরেও বাংলাদেশ কুড বি দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট। বাট আমরা পারলাম না কোনোভাবে নিজেদেরকে ঠিক রাখতে, শুধুমাত্র একটা দেশের মানে ষড়যন্ত্রের কারণে। প্রতিটা ক্ষেত্র ষড়যন্ত্র। আর একটা উদাহরণ দিই আজকে, এবং আতঙ্কের খবর আপনাদেরকে জানাই। RSS, ভারতের সবচেয়ে উগ্রবাদী, যারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, তারা বাংলাদেশে হিন্দুদের একটা সংগঠন করার জন্য প্রস্তাব পাশ করেছে তাদের বোর্ডে। দেখেন আপনি, এর মানে কি বুঝছেন তো? এই সংগঠন দিয়ে বাংলাদেশকে অস্থির করবে তারা, দেশটাকে তারা মানে কি করবে। আমি আবার বলছি, ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ইউনিটি দরকার। এর বাহিরে আমরা কিন্তু মারাত্মক বিপদগ্রস্ত। এবং ভারতের উগ্র হিন্দু যারা আছে, এরা শুধু ভারতের জন্য না, সারা পৃথিবীর জন্য সবচেয়ে বড় সিকিউরিটি কনসার্ন এবং আতঙ্কের নাম হচ্ছে এই উগ্র মূর্খ। এবং এই যে RSS সদস্যরা 98% এতটা মূর্খ, কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে মূর্খ যদি দেখেন আর কুসংস্কারে যদি দেখেন, এদের মতো আর একটাও নাই। ডিসকাস্টিং একটা, ঠিক ওই যে নট আউট নুমানের মতো তার চেহারাটা দেখবেন, অনেকগুলো দাড়ি টাড়িয়ে ভাবে, কাপড় চোপড়ে ভাবে দেখবেন আপনি এদেরকে। তো এই লোকগুলা, এরা কিন্তু টার্গেট করেছে বাংলাদেশকে কোনো কারণ ছাড়া, তাদের ব্যর্থতা বাংলাদেশের উপর দিয়ে চাপিয়ে দিতে চায়। এবং এখন আসি, আপনি আমাকে বলেন, তাহলে তামিম ইকবাল কোনো কথা বললো না কেন? মানে একটা কথা তামিম ইকবাল বলতে পারলো না কেন যে এটা হত্যাকাণ্ড ঠিক হয় নাই? তা এরা আসলে কারা? এরা কাকে রিপ্রেজেন্ট করে? এবং আমি দেখলাম ক্রিকেটার যারা আছে, এই যে নাজমুল, ওই ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, দালাল কাকে বলে দেখেছেন? এই দালালদের বিষয়ে সচেতন থাকবেন। আমি আবার বলছি, ক্রিকেট নিয়ে আমার উচ্ছ্বাসের কোনো ধরনের স্থান এখন আর নাই। কেননা ক্রিকেটের প্রচার মানেই ভারতের প্রসার, ভারতের আধিপত্যবাদের বিস্তার। এটা আমি নির্দ্বিধায় আমরা দেখেছি। আই এম নট ইন্টারেস্টেড ইন ক্রিকেট এনিমোর বিকজ ইজ গন। আমি ছিলাম মাঝে মাঝে, সত্য কথা বলতে গেলে এখনো মাঝে মাঝে আমি দেখি বসে বসে হাইলাইটস, যদি আমি বড় বড় ক্রিকেট বা অস্ট্রেলিয়া এগুলোর হাইলাইটসটা দেখি, মানে আপনার কিসের আপনার এই টেস্ট ক্রিকেট আমি খুব পছন্দ করি। আর T20 মাঝে মাঝে যদি আমার সময় থাকে এবং ভালো টিম পরে আমি দেখি। আমি এর বাহিরে আমি আর সত্য কথা বলতে গেলে আমি বাংলাদেশে খেলা যদি হয় আমি দেখার চেষ্টা করি। আর এখন তারা যা শুরু করেছে, আর আমার মনে হয় না আমি এদের খেলাও দেখবো আর। কারণ এই একটা ক্রিকেট টিমে যাদেরকে আমরা মানে খাওয়াই, আমরা পড়াই, তাদের দেখছেন বয়ানগুলা,
তাদের বয়ান দেখছেন, তাদের বক্তব্য শুনছেন। দালাল কত প্রকার ও কি কি কোথায় কোথায় আছে তৈরি করেছে 54 বছরে, আর এই 17 বছরে সেটা আমরা নির্দ্বিধায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আমাদের ক্রিকেট টিমে কি পরিমাণ দালাল আছে। দেশের এত ক্রান্তি লগ্ন গেল, একটা বক্তব্য নাই। তামিম ইকবালকে বলেছে, কি বলেছে উনি, একটা দালাল বলেছে। দেখেন শব্দটা, এটা একটা রাজনৈতিক বক্তব্য অনেক ক্ষেত্রে। সবাই ঐক্যবদ্ধ সংবাদ সম্মেলন করতে আসছে এই মেহেদী হাসান মেরাজের মতো মানে কুলাঙ্গাররাও। আপনি কল্পনা করতে, এদেরকে আপনারা দেখেন এরা কাকে রিপ্রেজেন্ট করে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা কাকে রিপ্রেজেন্ট করে? এরা কি আপনার দেশকে রিপ্রেজেন্ট করে না ভারতকে রিপ্রেজেন্ট করে? আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। এই দালালরা যখন, আপনি কোনো ক্রিকেটারের মুখ থেকে শুনেছেন যে একজন এক্সিস্টিং ক্রিকেট টিমের অধিনায়ক পৃথিবীর কোন দেশে আছে যে একটা বিনা বুটের স্বৈরাচার এবং ফেসিস্ট গভর্নমেন্টের অংশ হতে পারে কোনো কারণ ছাড়া? সে সমর্থন করুক না বা বিপক্ষে বলুক না, নীরব তো থাকতে পারে না। পার্ট অফ দ্য প্রসেস। এবং এই মাশরাফি এবং এই সাকিব আল হাসানকে মানে আপনার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, এরপরে বক্তব্য দেওয়া, এই ক্রিকেটার দেখাস না, এরা কারা? এরা কি বাংলাদেশের ক্রিকেটার নাকি ভারতীয় ক্রিকেটার? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর যারা বলেন টাকার প্রশ্ন, আমি মনে করি বাংলাদেশের প্রিপারেশন নেওয়া দরকার। যদি আইসিসি বাতিল করে দেয় বাংলাদেশকে, নট প্রবলেম। দেশ সবার আগে মনে রাখবেন। এখন যদি ঘুরে দাঁড়ান, এখন যদি প্রতিবাদ করেন, তাহলে আপনার সন্তানদেরকে ওই প্রতিবাদ করতে হবে না। আর আপনি যদি এখন প্রতিবাদ না করেন, কোনো না কোনোভাবে আপনার সন্তান প্রতিবাদ, তখন প্রতিবাদটা হয়তো আরো বিপদগ্রস্ত করতে পারে তাদেরকে। এখনো আমরা অনেকটা স্ট্রং আছি, আমাদের নতুন প্রজন্ম, এই যে আমরা আছি, আপনারা আছেন, এবং আমাদের যে নতুন একটা প্রজন্ম দাঁড়িয়েছে, এই প্রজন্ম হয়তো না থাকতে পারে। এবং নিশ্চিত করে আমি বলতে পারি, এই যে প্রজন্মে যারা এখন সংযুক্ত আছেন, এক এক করে এদেরকে ডিসমান্টল করে দেওয়ার, শেষ করে দেওয়ার চেষ্টা করবে আনডাউটেবলি। এটা আমি আপনাদেরকে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ প্রিটি ব্যাড ফর বাংলাদেশ। এবং আইসিসি আমরা দেখতে চাই, আইসিসি কার পক্ষ নেয় আমরা দেখতে চাই। এটা মানে আইসিসি, এটা ব্রিটিশদের খেলা। এই আইসিসি যখন ভারতের প্রথম ফার্স্ট প্লেসে, কিভাবে রাজশার মতো একজন মূর্খ, গন্ডমূর্খ, ইডিয়ট, বুঝছেন, উগ্রবাদী, সে কিভাবে আইসিসির প্রেসিডেন্ট হলো। ধিক্কার, শেম অন ইউ আইসিসি, শেম অন ইউ। এর মতো একজন ব্যক্তি, সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারতো, সুনীল গাভাস্কর প্রেসিডেন্ট হতে পারতো, রবি শাস্ত্রী প্রেসিডেন্ট হতে পারতো, আরো অনেকে আছে তারা প্রেসিডেন্ট হতে পারতো। সে কিভাবে প্রেসিডেন্ট হতে পারে আপনি আমার বলেন। এই হচ্ছে বর্তমান আইসিসি পজিশন। এবং মঈন আলী খান বলেছেন, এটা অলরেডি স্পার্কড ডিবেট অন সোশ্যাল মিডিয়া এবং ইটস গোনা গো ভেরি ভেরি ফার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আজকে আপনাদেরকে বলি, এই দালালদের কাছ থেকে দূরে থাকবেন। ওয়ার্স্ট কেস সিনারিও যদি আইসিসি বলে না আমরা টাকা দিব না, নো ওয়ারি। আমরা প্রবাসীরা প্রতি মাসে আমরা 2 থেকে $2.5 বিলিয়ন প্রতি মাসে আমরা বাংলাদেশে দেই। 27 মিলিয়ন বছরে কত টাকা হয়? $2 বিলিয়ন, কত পার্সেন্ট হয়? $1 করে যদি এক্সট্রা দিই আমরা, $1 করে এক্সট্রা, আমরা $50 মিলিয়ন আমাদের ক্রিকেট টিমকে দিতে পারি আমরা। আর ক্রিকেটারদের কি কন্ট্রিবিউশনসি বিগত কয়েক বছরে খেলে যায়, তারপরে একটা টিম আছে ওয়ার্ল্ডে একটি মাত্র স্পোর্টসে বিশ্বকাপ খেলে বাংলাদেশ, তার হচ্ছে ক্রিকেট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, অফকোর্স। এর জন্য আমি বলছি ক্রিকেটের প্রসার আমি আর চাই না। কেন চাই না জানেন? কারণ ক্রিকেটের প্রসার মানে ভারতের আধিপত্যবাদের প্রসার এবং প্রচার। এটা আমার স্লোগান, এবং এটার থেকে আমি কোনোদিন সরব না, এটা আমি আপনাদেরকে বলে রাখি। $25 মিলিয়ন দেখাচ্ছি, আচ্ছা $2.5 মিলিয়ন। আচ্ছা, সো আমরা এত টাকা দিই আমরা, রাইট? $2.5 বিলিয়ন। আমি আপনি যে কমেন্টটা করেছেন, আপনি জানেন না কি কোন হিসাবে, এটা তো আপনারা অনেক সময় মানে স্পষ্ট করে বলেন। 2.5 মিলিয়ন না, $2.5 বিলিয়ন আমরা বলছি প্রতি মাসে আমরা প্রবাসীরা দিই। এটা কত টাকা হয় এটা আপনি হয়তো বা মানে শিখতে হবে, আপনি গিয়ে গুগল মেরে এটা শিখে আসেন। সো মেইন জায়গাতে তো এটা কোনো ব্যাপার না। আমাদের দেশের কোনো অবস্থাতেই কোনো দেশের উপরে নির্ভর করে না, এই দেশ প্রবাসীরা চালায় এই মুহূর্তে। গার্মেন্টস শিল্প থেকে অভ্যন্তরীণ জিডিপির একটা পার্ট অফ জিডিপি তারা করে। আসলে প্লাস মাইনাস গেলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দুর্নীতি এবং লুটপাট হয়েছে, রাইট? তো আমি মনে করি আমাদের দেশের যে স্টান্সটা, আমরা যেটা অবস্থান করেছি, এটা সঠিক। এবং এখানে যদি বি প্রিপেয়ার, যদি ভারত মানে ষড়যন্ত্র করে আইসিসিকে ইউজ করার চেষ্টা করে, আইসিসি ধ্বংস হবে, আর কিছু না। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড যে জাস্ট কাম ফরওয়ার্ড, এবং আমরা আরো একটা দেশ যদি পাই মানে আইসিসিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে এই গ্রুপের, এবং আমি মনে করি তাই হবে। এবং অলরেডি ভারতের মানে আইসিসির প্রেসিডেন্ট, ভারতীয় আধিপত্যবাদ এট আইসিসি, ইট ইজ বেইং ডিসকাসড। কাজী ইভান ভাই, ব্রো নাইস পোলো শার্ট, ও থ্যাংক ইউ। আপনার বেইং ডিসকাসড রাইট নাও, এই মুহূর্তে হচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ থেকেই শুরু হয়েছে ভারতীয়দের আধিপত্যবাদ মানে আইসিসিতে, এটা মানে খেদা বা হটানোর মানে পালা শুরু হয়েছে অলরেডি। এবং দেয়ার আর মেনি ক্রিকেট আপনার পান্ডিটস অ্যান্ড লাভার্স অ্যান্ড জার্নালিস্টস, রাইট, স্পোর্টস জার্নালিস্ট, দে আর রেজিং দিস কোয়েশ্চন যে আইসিসিতে মানে এই যে মানে সিরিয়াস আধিপত্য এবং এটার যে টোটাল মেকানিজম এবং স্ট্রাকচার নষ্ট করে দিয়েছে ভারতের উগ্রবাদীরা এই যখনই আইসিসি তারা ঢুকেছে। সুতরাং বাংলাদেশ এই প্রথম প্রমাণ করেছে, এবং কোনো দালালের বক্তব্য আপনারা শুনবেন না। তামিম ইকবাল 15,000 নাকি রান করেছে,
15,000 রান করে বাংলাদেশের কয়টা টুর্নামেন্ট মানে জিতে এনেছে সে, রাইট? 15,000 রান করেছে তো কি হয়েছে? শেখ হাসিনা উন্নয়নের মানে রোল মডেল ছিল, তো কি হয়েছে? এটা দ্বারা কি কোনো ব্যক্তির অপরাধ? তার জন্য কি খুন মাপ? তার জন্য কি দেশদ্রোহিতা মাপ? তার জন্য কি আরেকটা দেশের দালালি করে দেশটাকে ধ্বংস করে দেওয়ার, মানে দালালদের দ্বারা প্রত্যেকটা জিনিসকে শেষ করে দেওয়ার, আত্মসম্মান বিসর্জন দেওয়া তার জন্য জায়েজ হয়ে গেল? এই বুর্বকের দল, নট আউট নোমান, সারা তামিলান্ডু বলে কি শুনেন? সে আসছে এখানে দালালি করতে, এখানে বলে রাখি সুস্পষ্টভাবে বলে দেই, বাংলাদেশে ভারতের দালালি চলবে না, রাজ্যের বাহিরে। এবং আমি আবার বলি, আমি এটা সহ্য করবো না। আমি চাই না আমার আত্মীয় স্বজন ভারতীয় দালালদের দ্বারা শোষিত হোক, শাসিত হোক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্যাটস ওয়াই আই এম হিয়ার, আই এম স্ট্যান্ডিং আপ টু দ্যাম, অ্যান্ড আই উইল বি stand by my values that are right now I'm carrying out through social media, not only social media, by physical presence too, ladies and gentlemen. So that's what it is. Okay, so মূল বক্তব্যটা এই জায়গাতে। এখন আসি যে আপনার এখন মানে বাংলাদেশ সরকারের কি করা উচিত। বাংলাদেশ সরকারের, আমি আবার বলছি, ঠিক আছে, আপনি বলছেন তামিম ইকবালকে এটা আপনি জিজ্ঞেস করেন, তাকে এটা উত্তর দেওয়া দরকার যে সে যে আপনার এই যে 3rd of August গণহত্যা চালিয়ে যখন সব শেষ, স্তব্ধ দেশ, রক্তার্থ বাংলাদেশ, তখন বাংলাদেশের একজন ক্রিকেটার গিয়ে আপনি দেখা করে এই ফ্যাসিস্টের সাথে, সে তো নীরব থাকতে পারতো, কেন গেছিল এটা আমরা জানতে চাই। সে উত্তর দিক, কি আলোচনা করেছে সে? শেখ হাসিনাকে বাঁচানোর পরিকল্পনা নিয়েছিল, না শেখ হাসিনা পালিয়ে যেতে সহায়তা করেছে? দুইটা থেকে একটার বাহিরে আর কোনটা হতে পারে, এটা আমি আপনাদেরকে জানতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আপনি বলছেন যে আচ্ছা আইসিতে বাংলাদেশ বলতে পারছে ভারতের জন্য জীবন আইসিসিতে পেরিয়ে গেলে, এটা তো ওই যে ভারতীয় বীজ এবং দালাল যারা আছেন এদের কাজই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের জন্য, বাংলাদেশ খায় ভারতের জন্য, ভারত পেঁয়াজ না দিলে ভারত মানে বাংলাদেশ চলবে না, এরপরে আপনার পানি না দিলে বাংলাদেশ চলবে না, তারপরে আপনার বিদ্যুৎ না দিলে বাংলাদেশ চলবে না, বুঝছেন? উনি বাংলাদেশ সেক্স না করলে, ভারতীয় সেক্স না করলে তোমাদের মতো ভারতের দালালরা জন্ম নিবে না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই বাই দ্যাট। কিন্তু ডক্টর ইউনুস চাচা বুঝাইয়া দিছে ভারত সারা বাংলাদেশ কিভাবে চলতে পারে, এটা বুঝাইয়া দিছে। কিন্তু সে বুঝাই দেয় নাই, ভালো করে বুঝাই দিছে। দ্যাটস হোয়াট ইট ইজ। বুঝাই দিছে যে বাংলাদেশ মূর্খতা এবং দুর্বৃত্তপনা কাকে বলে আপনি দেখেন। আমরা তাদের বাজার, সালাম আমাদেরকে দিবে, আপনি আমাদেরকে সালাম দিবেন না? আচ্ছা আমাকে বলেন, কাস্টমার এবং শপ ওনার মধ্যে প্রায়োরিটি কার? কাস্টমার জলজ রাইট আমরা বলি না একটা ইংরেজিতে, যদিও এটা সবসময় সত্য না, কিন্তু এটাই তো কথা। কাস্টমার জলজ রাইট, রাইট? তো কাস্টমার জলজ রাইট হয়, আমাদের থাকবে লেভারেজ, আমাদের থাকবে অধিকার, আমরা চুরি ঘুরাবো। মা, তারা বিক্রিও করে, সিন্ডিকেট করে, দেশকে বানিয়েছে তাদের মার্কেট, আবার আমাদের উপর চুরি ঘুরায়। কোন মুসিবত? এটা কোন দেশ ভাই? এটা কেমন নেতৃত্ব? আজকে আপনি আমেরিকান দেখেন, কাউকে ভয় পায় না আমেরিকা। ওয়াই? আপনি বলেন তো ওয়াই? Because of that leverage that we're supposed to have with India. Because everyone is there. United States of America is everyone's market. আপনার সার্ভাইভালের ক্ষেত্রে আপনি আমেরিকাতে পণ্য আপনি বিক্রি করতেই হবে, নাহলে আপনি কলাপসড। দ্যাট ইজ দ্য বটম লাইন। ইউরোপিয়ান ইউনিয়নের মতো বিশাল মানে অর্থনৈতিক G8 দেশের মানে 6টা দেশের মানে 6টা দেশ G8 এর আছে আপনার ইউরোপে এই মুহূর্তে 5টা। সেই 5টা দেশ G8 আছে, সেই 5টা দেশের সমন্বয়ে গঠিত আপনার ইউরোপিয়ান ইউনিয়ন। সেটাকেও তারা তুড়িমুড়ি উড়িয়ে দেয় আপনার আমেরিকা। ওয়াই? বিকজ অফ দ্যাট পাওয়ার। হোয়াট ইজ দ্য পাওয়ার? বিকজ ইউ sell your products into the United States, and this is your GDP. If you don't have GDP, you don't have economy. When you don't have economy, it's not your people are not employed. When your people are not employed, that's mean what? Chaos, collapse, fighting. Venezuela, that's what it is. Haiti, Somalia, your country. Think about that. As an easy economic equation, ladies and gentlemen. So এই জায়গাতে বসে এই দালালদের আপনি দেখেন, আমাদের এখানে ডক্টর দেখাই দেয় নাই পেঁয়াজ স্যার আমরা চলতে পারি, তেল স্যার আমরা চলতে পারি, আমেরিকা থেকে তেল আসছে না, সয়াবিন তেল দেখছেন নাম্বার 1 কোয়ালিটি, নাম্বার 1 ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটি সয়াবিন আমরা পেয়েছি আমেরিকা থেকে। দাম কি ভারত থেকে বেশি? গো এন্ড চেক ভারতের চেয়ে বেশি দিচ্ছি কিনা আমরা, গো এন্ড চেক, নট এট অল। তাহলে ভারত থেকে, তাও আমি তো ভারতের তৈরি করা বাংলাদেশে পাঠানো প্রোডাক্ট আমি বিশ্বাস করি না এখন আর, কারণ এতটা ঘৃণা যাদের প্রতি, তাদেরকে তাদের মানে ভালো প্রোডাক্ট আমাদের দেশে দিবে এটা আমি বিশ্বাস করি না, রাইট? এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। তো একটা জায়গাতে এখানে আমি খুব খুশি হয়েছি মুস্তাফিজ ইস্যুতে। বাই দ্য ওয়ে, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। ইটস জব রাইট, লিডস এন্ড জেন্টলম্যান, মাই জব টু কাম হিয়ার এন্ড টক অ্যাবাউট দ্যাট, লিসেন। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো শুনেন, আমি আপনাকে বলি, দুটো ঘটনায় সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ দালাল চিহ্নিত করেছে। এই একটা হচ্ছে মুস্তাফিজ ইস্যুতে, এবং আমরা দেশের পক্ষে আমরা দাঁড়াতে পারি এবং সারা বিশ্বে আমরা প্রশংসা পাচ্ছি। পিসিবি, আচ্ছা বাংলাদেশ এবং পাকিস্তান ভারতে গিয়ে ক্রিকেট খেলবে না, এটা কি মনে করেন আপনি মানে ভারতের জন্য নো প্রবলেম?
No, it's not a good sign for India. তাদের যে ক্রিকেটের যে আধিপত্য সেটা দিনচে দিন উইল বি শ্রাঙ্ক। ওয়াই? বিকজ একের পর এক দেশ খেলতে যাবে না মানে আপনার মানে ভারতে, এটা তাদের জন্য ভালো না। বাংলাদেশ রাইট নাও এই মুহূর্তে টপ পজিশনে, যদিও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে, যদি তারা করেও আই অ্যাকসেপ্ট ইট। দেশের মর্যাদা মান সম্মানের উপরে আর কোনো কিছু হতে পারে না। আমরা তো বলি না আমরা খেলতে যাবো না, আমরা বলছি ভারতে খেলতে যাবে না, এবং ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশিদের জন্য কোনো অবস্থাতে নিরাপদ নয়। এটা সরকারের আরো কঠোরভাবে প্রমাণ সহ দেওয়া, যে হুমকি দেয় আরএসএস বিজেপির উগ্রবাদীরা বাংলাদেশের মানে ক্রিকেট মানে দর্শক যারা আছে মারাত্মকভাবে বিপদগ্রস্ত করবে। এবং খুদ যদিও পশ্চিমবঙ্গ রিলেটিভলি সেফার ফর বাংলাদেশি অডিয়েন্স, আই মিন রাইট, বাট এখানে আপনার শুভেন্দুর মতো মূত্র খাওয়া ইডিয়েট এবং গণ্ডমূর্খ আপনার প্রাণীর বসবাস আছে, আছে না? তো এগুলা কি আমাদের জন্য কি আপনি মনে করেন কমফর্টেবল? এবং বাংলাদেশের মানুষ যাওয়া উচিত? আই ডোন্ট থিংক সো। বাংলাদেশের কোনো দর্শক ভারতে ক্রিকেট খেলতে এই মুহূর্তে যাওয়া উচিত নয়। ভয়ঙ্কর একটা অবস্থা চলছে এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। আচ্ছা, পাকিস্তান স্ম্যাশড ইন্ডিয়া ইন মোদিস অপারেশন সিন্দুর, অ্যাবসলিউটলি। এবং আপনি জানেন যে আরো একটা খবর হচ্ছে নিউ ইয়র্কের মেয়র মামদানি যে আপনার ওমর খালিদ, যাকে আপনার মানে বন্দি করে রেখেছে ভারতীয় আপনার গভর্নমেন্ট, তাকে চিঠি পাঠিয়েছেন এবং তার প্রতি সমবেদনা জানিয়েছেন। সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন এই মুহূর্তে আপনার, এবং তারা এখানে ষড়যন্ত্রের বন্ধ খুঁজছেন এবং তারা তাকে ওয়ার্নিং দিচ্ছেন। সেকেন্ড থিং হলো আপনার আরেকটা জিনিস, সেটা হলো যে ভারতের যে আপনার স্পোক্সপারসন ফর দ্য ফরেন সেক্রেটারি ফরেন মিনিস্ট্রি, দিস জেন্টলম্যান মানে সেড দ্যাট the meeting between two air force chief Bangladesh and Pakistan being watched closely by the Indian authority। অর্থাৎ বাংলাদেশের নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান উনি যে ভারতে গেছেন, এটা তারা নাকি খুব গভীরভাবে এবং ক্লোজলি তারা এটা মনিটর করতেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে এটা তারা বলছেন, এটা মনিটর করা কিছু নাই তো। দিস ইজ আওয়ার কান্ট্রি, উই উইল টেক ডিসিশন অ্যাকর্ডিংলি ফর দ্য গ্রেটেস্ট or greater interest of our people and our country's national interest। সো এটা ভারতকে জিজ্ঞেস করে বলতে হবে না, ভারতকে কোনো জায়গাতে এখানে কোনো কিছু করতে হবে না, আমি মনে করি না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি, the biggest threat right now for Bangladesh stability, peace and prosperity is coming from India for nothing. India shouldn't do that, right? Because if we expand our economy, India can expand their trades with Bangladesh. They will be benefited. I don't understand that. এবং এটা গরু এবং মূত্র খাওয়া, এই যে আপনার এই যে অর্থনীতি মূর্খদের, আপনার কল্পনা করতে পারেন? আপনি জানেন সাবকন্টিনেন্টে সবচেয়ে বিপদ এই দেশের মানুষের জন্য কারা? মূর্খ, অপদার্থ, অযোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ। যেমন বাংলাদেশ, তেমন পাকিস্তান, তেমন ইন্ডিয়া, তিনটা দেশ সমান, একই অবস্থা। এরপরে তো স্বৈরাচার করা আপনার আছেই। প্রথম কথা, এরা অযোগ্য, অপদার্থ, অশিক্ষিত, মূর্খ। এরা এই দেশগুলো পরিচালনা করতেছে বাই ট্র্যাডিশন ফর মানে ডেকেডস আপন ডেকেডস। উই হ্যাভ টু স্টপ ইট। দিস ইজ দ্য হাই মোমেন্ট। আরো একটা জিনিস আমার একজন জিজ্ঞেস করেছেন বলার জন্য, সেটা বলছেন যে ভাই কি দেখে ভোট দেবো? আমি একজন বলছেন, আমি আপনাকে বলি আপনি কি দেখে ভোট দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি, আমি গতকালকে বলেছি, এর আগেও বলেছিলাম, কেউ যদি আপনাকে বলে যে আমি একটা গোল্ড বার দিচ্ছি এখানে, দিস ইজ ফর ইউর ফ্যামিলি, কিন্তু আপনার স্বাধীনতা আপনাকে কেড়ে নেব আমি, এই গোড়ের ভিতরে আপনাকে বন্দি থাকতে হবে, আপনি এখান থেকে বেরোতে পারবেন না, এখানে কোনো রাস্তাঘাট আমি কখনোই করবো না, আপনাকে এখানে থাকতে হবে, এভাবেই। আপনি গোল্ড বার ফিরিয়ে দিয়ে যদি বলে যে না আপনি এভাবে থাকবেন, কিন্তু এখানে থাকার পরে আপনি বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারেন। পুলিশ যদি কখনো আসে আপনার বাড়িতে, ঘটনা ঘটে, আপনাকে টাকা দিতে হবে না, পুলিশ তার নিরপেক্ষ তদন্ত রিপোর্ট প্রমাণ করবে। আপনি যখন বিচারকের কাছে যাবেন, বিচারক আপনার চেহারা, আপনার পোশাক, আপনার মামা আছে কিনা, টাকা আছে কিনা, এটা না দেখে আপনার প্রতি কোনো অন্যায় বিচার করা হয়েছে না, কি ধরনের অন্যায় বিচার করা হয়েছে হইলে বা ভিকটিমটা হয়েছে কত প্রকার, এটা দেখে আপনাকে সে তার রায় দিবে। যদি এটার গ্যারান্টি পান, আপনি 1 টন স্বর্ণ যদি হয় তার মুখের উপর দিয়ে বলেন আমি আমার সেগুলাই চাই, কেননা সেই স্বাধীনতা আপনার 7 জেনারেশনের জন্য প্রতিষ্ঠা করবে। তো ভোট কাকে দিবেন? আপনাকে আমি অমুক কার্ড দিচ্ছি, তেল দিমু, চাল দিমু, এটা কোনো এমপির ভোট পাওয়ার স্লোগান হতে পারে না। আমি বারবার বলছি, কোনো প্রার্থী যদি গিয়ে বলে আপনাকে আমি কালভার্ট দেব এখানে, বা আপনাকে আমি কার্ড বানিয়ে দেবো, সেই কার্ড দিয়ে আপনি পোশাক কিনবেন, কাপড় চোপড় কিনবেন, এগুলা করবেন, আপনি আমাকে ভোট দিবেন, এই করবেন, এইটা বিবেচনা করে আপনি কখনো ভোট দিবেন না। এ মৃত্যুক, প্রতারক। তাকে দেখবেন সে সুশাসনের কথা কতবার বলেছে বিগত 1 মাসে, যে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার চাইতে পারে, বিচার পাইতে পারে, এই গ্যারান্টি আমি দিচ্ছি এবং আমি ফাইট করবো আপনাদের এই অধিকারের জন্য। ইউ শুড ভোট ফর দিস গাই রাদার দেন আমি ওই কার্ড দিলাম, এই কার্ড দিয়ে তুমি চাল কিনবা, এই কার্ড দিয়ে আপনি টাকা পাবেন। দিস ইজ এ ভ্রান্ত ধারণা, দিস ইজ এ ডিসেপশন। ডু নট বাই দিস, they're deceiving you,
জাস্ট টু গেট ইউর ভোটস। তারা হিপোক্রেটস, তারা প্রতারক। আইনের শাসন এবং গুণগত রাষ্ট্রীয় পরিবর্তন হোক আপনার মানে কোন প্রার্থী বা ব্যক্তির ভোট পাওয়ার অন্যতম যোগ্যতা। এর বাহিরে দিবেন দেন, কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের সাথে যে প্রতারণায় আপনি লিপ্ত, ভবিষ্যতে যদি আপনার সন্তান আপনাকে ত্যায্য বাবা ত্যায্য মা করে শুধু ভোট দিয়েছেন রং পার্সনকে, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে ভোট দিয়েছেন, আমরা অন্তত বলবো এই সন্তান আপনাকে রাইট কাজ করেছে। যদি সে আপনাকে ছেড়ে যায় কারণ আপনি তার সাথে প্রতারণা করেছেন, শুধু একটা ভোট মানে সঠিক জায়গাতে আপনি দেন নাই, ইচ্ছাকৃতভাবে আপনি রং মানুষকে ভোট দিয়েছেন, যে কারণে মানে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করিয়েছেন, কিন্তু একটা চাকরি পাইতে গেলে এখনো তারে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, তাকে মামু ধরতে হয়। এই যদি আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি এভাবে ফেলে দিতে চান, তাহলে আপনি রং মানুষকে ভোট দেন, এই সন্তান আপনাকে কখনই ক্ষমা করা উচিত নয়। আপনি প্রথম সৎ এবং লেখাপড়া করা, এই দুইটা হচ্ছে নাম্বার ওয়ান যোগ্যতা। এবং দেখবেন তার অতীতে বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসনের প্রশ্নে কতবার সে এগুলো বলেছে মানুষের কাছে। সে কি আপনার কাছে ভোট চাওয়ার এসে বলেছে ইউ নো হোয়াট, আপনি যদি আমাকে ভোট দেন, তার নাগরিক হিসাবে আপনি যে অধিকার আছে, প্রত্যেকটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার যেন কাজ করে, সেখানে রিফর্ম করে, আমি প্রতিদিন কথা বলবো এবং কাজ করবো, কোনো কিছু যেন যদি নাও দেয় এই ব্যক্তিকে আপনি ভোট দিবেন। এটাই হলো আপনার ভোট দেওয়ার নাম্বার ওয়ান প্রায়োরিটি, নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট, প্রিরিকুইজিট রিকোয়ারমেন্টস। ইয়েস ইট ইজ। যারা বলে খালবাট দিব, ডোন্ট ভোট ফর দেম। খালবাট আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে রাষ্ট্র দ্বারা নিযুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবাটা নিরপেক্ষভাবে সে পাচ্ছে কিনা, যদি পাইতে পারে এবং চাইতে পারে পাইতে পারে, এই গ্যারান্টি যদি কোনো ব্যক্তি দেয়, গ্যারান্টি না দিলেও যদি বলে যে আই উইল ফাইট ফর ইউর রাইট এন্ড ফর ইউর জেনারেশনস রাইট, ভোট ফর ইট, ভোট ফর দিস পারসন, নট অনলি ভোট, গিভ হিম সাম মানি টু, দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে করবেন আপনার সন্তান মাস্টার্স পাস করবে ভালো রেজাল্ট নিয়ে, কিন্তু একটা চাকরি পাইতে গেলে ঘুষ দিতে হবে, তাকে মামু ধরতে হবে, ওই নেতা সভাপতি মনে আছে তাকে ধরতে হবে, গিয়ে উনি নিয়ে যাবে সেক্রেটারির কাছে, সেক্রেটারির কাছে ফোন দিবে আরেক নেতা। আপনাকে আপনার সন্তানকে এমন এনস্লেভ, আপনি কি এই স্লেভারিতে ফেলে দিতে চান, এই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চান? যদি করতে চান, ভোট ফর রং পারসন, ভোট ফর ইডিয়ট, ভোট ফর চাঁদাবাজ, ভোট ফর আনএডুকেটেড, সরি খারাপ শব্দ চলে আসবে, ভোট ফর দেম। ইফ নট, ভোট ফর গুড পিপল। যারা অন্ততপক্ষে এই নিশ্চিত আপনি পাবেন আপনার সন্তানের সম্পদ সে বাড়াইতে না পারলেও কমাবে না। প্লিজ ভোট ফর দিস পিপল। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, আই ডোন্ট কেয়ার বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, আমি কিন্তু জানেন তো আমার স্ট্র্যাটেজি, আমি সব দল থেকে মানুষ এবার চুজ করেছি কয়েকজনকে, এদেরকে আমি অর্থনৈতিক সাহায্য 2 টাকা হলো, আমি একটা উদাহরণ দিলাম, সব ধরনের সাহায্য আমি করবো অলরেডি শুরু করেছি। কারণ এই মানুষ, এবং সব দলে আছে, বিএনপিতে আছে, জামাতে আছে, এনসিপিতে, আমি মনে করি এই মানুষগুলাকে থাকতেই হবে এখানে, যেহেতু আমরা নাই এখন আপাতত, তাদেরকে পাঠাইতেই হবে। কারণ ওই দুর্বৃত্তদেরকে, যারা মনে করেন এই বাংলাদেশ তাদের মা বাবার, তাদের সন্তানের, তাদের নেত্রীর, তাদের দাদার, এদেরকে দৌড়ের উপর রাখার জন্য এই লোকগুলাকে সংসদে পাঠাইতে হবেই। এর বিকল্প নাই আপনার, নাই তো। You can do that, you can try, but they will failed. They will be failed. They failed in the past. They could not bring changes. That's what it is. These are the political enterprise and entity, and this is this political establishment. They're against you. They're not for you. That's the bottom line. They're not working for your generations, your son and daughters. Mind it, they're not working for you. They're working for themselves and their kids, their generation, their daughters, their sons. Yes, they're. We proved it. They did it. They never worked for you, for your generations. And even you again, you want to vote for them? Do it. Not a problem. But don't cry in the past, in the future. Don't say, Masum bhai, Omuk bhai, kotha bolen, eta kaজ করতে পারে না. Why did they do that? We told you. We warned you. You never listened to it. That time, we'll answer to that question in the same way. We told you. And আগামীতে এমন একটা অবস্থা আসতেছে, ইউরোপে যেতে পারবে না, সব বন্ধ হয়ে আসতেছে। বাংলাদেশের জন্য অলরেডি ভালো বিপদ আসছে, সারা পৃথিবীর জন্য বিপদ আসবে, বিশেষ করে মুসলিম ডমিনেন্ট কান্ট্রিগুলোতে এগুলো হতে পারে। কারণ ন্যাশনালিজমের রাইজ হচ্ছে ভয়ঙ্করভাবে। ইংল্যান্ডের মতো দেশে আগামীতে কি হবে আমরা জানি না, আমি আপনাদেরকে বলে রাখলাম। সো বি কেয়ারফুল কাকে ভোট দিবেন। আমি আবার বলছি, একজন মানুষ আপনার সন্তানের সম্পদ বাড়াইতে পারবে না ভোট দিলে, কিন্তু যদি এই গ্যারান্টি পান যে কমাবে না সে, ভোট ফর দিস পারসন, ভোট ফর দিস পারসন। আই এম টেলিং ইউ টুডে, ভোট ফর দিস পারসন। ধরেন এই সম্পদটা আছে আপনার, রাইট? এখন ধরেন এই সম্পদটা সে আরেকজন আমাকে এর চেয়ে বড় এটা দিবে না, কিন্তু তোকে আমার এইটা আমার কাছ থেকে কেড়ে নেবে না। যদি এই গ্যারান্টি পান, কোনো কিছু করুক না, খালি যদি বলে যে আমি আপনার একটা পয়সা চুরি করবো না, দিস পারসন ডিজার্ভ ইয়োর ভোট। আমরা যেগুলো বলার আমরা বলে যাচ্ছি। ইফ ইউ ডোন্ট লিসেন টু,
ইউ থিঙ্ক 900 মানে টাকা, 2000 আর 5000 টাকা পেলে আপনার পরিবারের সব ভোট আপনি বিক্রি করে এই চুরকে ভোট দিবেন? এই চুর তার 500 কোটি টাকা ঋণ খেলাপি ব্যাংকের লোন আগে এইটা মারবে সবার আগে, আপনার টাকা দিয়ে 5000 টাকা দিয়ে যে ভোট দিয়েছে না, এই ভোটের বিনিময়ে তার 500 কোটি টাকা লোন দিবে, মানে রিপে করবে, অথবা আরো লোন নিবে নিয়ে ঋণ খেলাপি করবে। দেখেন নাই গতকালকে ঋণ খেলাপি থেকে বাঁচার জন্য ব্যাংকে লোন দিয়েছে, দেয় নাই? মার্কেন্টাইল ব্যাংকে গতকালকে দেখলাম এই টাকা মেরে দিছে। গোয়েন চেক। কেউ কি দেখেছেন এই খবরটা? কেউ কি আমাকে কনফার্ম করতে পারবেন? জয় শ্রীরাম, রাইট? জয় শ্রীরাম একটা সন্ত্রাসী স্লোগান, মাথা রাখবেন। এটা সন্ত্রাসীদের স্লোগান, কিন্তু এটা কোনো ধর্মীয় স্লোগান নয়। না, এটা ধর্মীয় স্লোগান নয়, মাথায় রাখবেন এটা। আচ্ছা, তো বলে রাখি যে আপনি কি দেখেছেন গতকালকে? ইয়াস। তাহলে চিন্তা করেন, আমি বলছি আমার 30 লক্ষ টাকা আমার বাৎসরিক ইনকাম, কিন্তু আমার লোন আছে 500 কোটি টাকা। আচ্ছা ভাই, আপনি ওই লোককে কেন দোষেন? আমারে ভোট দিয়ে দেখেন না কেন? আমি আপনার কাজ করবো আগে। আমার পাগলে পাইছে? আপনি আমার এমপি বানাইছেন, আমার 500 কোটি টাকা আমার লোন আছে এখন। আমি মনে করেন আমি আপনার জন্য কাজ করবো সারাদিন, এটা আমার পাগলে পাইছে? আমরা কি পাগলা কুত্তা কামড়াইছে মনে হয় আপনাকে? নাও, আমি আমার লোন এবং আমার অর্থনৈতিক অবস্থার উন্নতি আগে করব, আপনার নয়। 100%. There's no debate about it. That's what it is. আমি করবো, আমি রহমান মাসুম। যত এই যে বড় বড় কথা বলি না, লেকচার দিই না, if I am in that position I would do the same thing. So what is the solution? Don't vote for this type of person. Do not. ঋণ খেলাপি আছে, don't vote for them. Doesn't matter সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সন্তান, আমি সরি এটা মানে উদাহরণ দিলাম। নো, না, আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান হলে ভোট দিবেন না রে। That is the bottom line. That's it. দিবেন দেন, তবে আপনার সন্তানের ভবিষ্যৎ এবং সন্তানের সাথে এই প্রতারণা করার আগে চিন্তা করবেন, এই সন্তান আপনি জন্ম দিয়েছেন। একটা ভোট সঠিক মানুষকে দিলে যদি আপনার সন্তানের ভবিষ্যৎ প্রস্ফুটিত হয়, why should do that? He should not do that, right? Thank you so much for watching, ladies and gentlemen. Here's the stuff. আমরা দালাল চিহ্নিত করেছি, দালালদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দালাল মুক্ত বাংলাদেশ চাই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাক, তবে অতিরিক্ত উগ্রবাদী কোনো কিছু করবে না কোনো বিষয় নিয়ে। আমি আজকে দুটো শব্দ বলতে চাই, না এটা অন্য সময় হয়তো বলবো, এটা মাথায় রাখবেন। ব্রাদার, what do you think about get up? Well, he is a chairperson right now of a political party. He has absolute right to tell you that vote for him, he will bring changes. But আমরা বিশ্বাস করি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, জিন ওনার শরীরে, blood is a matter, right? Yes, you can question about his surroundings. Who are those people? Honestly speaking, they failed, but still they are in politics. আজকে বিএনপির একজন নেতা আজকে উনি বলেছেন কাকে কাকে বাদ দেওয়ার জন্য তারেক রহমান সাহেবকে অনুরোধ করেছেন। আমি তাকে সাপোর্ট দেই। কেন দিই জানেন? ওনারা আসলে ফেল করেছেন, ওনারা তো সফলতা দেখাতে পারেন নাই বিএনপির জন্য। যদি আমরা সবাই মিলে স্বাধীনতার সংগ্রাম মানে করতাম না এবং ফ্যাসিস্টদেরকে বিদায় না করতাম, সবাই মিলে, আপনারা সবাই মিলে, আমরা মিলে, আমাদের গ্রাউন্ডে যারা আছেন তারা মিলে, তাহলে কিন্তু আজকে বিএনপির রাজনীতি তো আজকে বাংলাদেশে থাকতো না, হতো না কোনো অবস্থায়। বেগম খালেদা জিয়ার জানা যায় লিমিট করে দিত শেখ হাসিনা, যদি মারা যেতেন, আল্লাহ করুক না, 2000-এর বেশি মানুষ রাখতে পারবেন না আপনি, ট্রাস্ট মি। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি এই আন্দোলন, মানে এই আন্দোলনের নাম্বার 1 বেনিফিশিয়ারি। আমরা বিএনপিকে, তারেক রহমান সাহেবকে বলবো, প্লিজ ডু নট ফরগেট দ্যাট। Show your gratitude towards the people and these new generations that they have given you the chance and opportunity to go back to Bangladesh and flourish yourself as a political leader or political party. Do that. Do not forget, please. যদিও সুস্পষ্টভাবে কথায় কথায় উঠতেছে ওনার, উনি বলতেছেন উনি কিন্তু ফেসিজম আর ভারতীয় আধিপত্যবাদ, he already hinted that, you know, he kept in his mind. আজকে মাহমুদুর রহমান সাহেব ওনাকে মনে করিয়ে দিয়েছেন, উনি বলছেন I know everything. তো let's see what happens. But একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, আবার বলি, vote for good people, honest people. আমি আবার বলছি, কেউ যদি বলে যে আমি ভাই আপনার সম্পদ এমপি হলে আপনার সম্পদ আমি বাড়াতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আপনার সম্পদ কমবে এমন কোনো পদক্ষেপ আমার কাছ থেকে পাবেন না। চেষ্টা করবো বাড়ানো, যদি না পারি কমবে না, এই গ্যারান্টি দিচ্ছি। ইফ আই এম ইন দ্য পজিশন আই উইল ভোট ফর দিস গাই। ইউনো, এটা একটা উদাহরণ। ওই যে ফরাজি হুজুর বলেছিল যে আমার তার গাড়িতে 2 কোটি টাকা আছে, এটা উদাহরণ দিলাম। কেননা নাম্বার 1 প্রবলেম বাংলাদেশের জন্য, 2টা প্রবলেম। নাম্বার 1 সবার আগে, অ্যাবাভ এভরিথিং, number 1, if you can tackle Indian aggression, you can be better off. Indian aggression, conspiracy, from whom and abroad, from their country and our তাদের যে দালাল আছে বাংলাদেশের ভিতরে, এই দালালদের মাধ্যমে যদি ট্যাকল করতে পারেন এবং চিহ্নিত করতে পারেন, you're better off. Second thing,
ছুর রাজনীতিবিদ থেকে যদি মুক্ত থাকতে পারেন, যদি চুরদের কাছ থেকে মুক্তি থাকতে পারেন, আমি আপনাদেরকে বলি বাংলাদেশের বাজেট 2,00,000 কোটি টাকা ফর এক্সাম্পল, রাইট? আপনি কি জানেন বাংলাদেশের মোট বাজেটের এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রায় 60% বাংলাদেশের বাজেটের টাকা চুরি হয়? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যদি এই 60% চুরি না হয়ে 60% চুরি না হতো, তাহলে কি? তাহলে এই বাজেটের 3 ভাগের 1 ভাগ দিয়ে সেই কাজ করা যেত যে কাজ আমরা বর্তমানে ওই 3 ভাগ বেশি দিয়ে কাজ করা যেত। দেশটা কোথায় যেত? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? থট অ্যাবাউট দ্যাট? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। Assess this situation. The biggest problem, Indian aggression and conspiracy and চুর রাজনীতিবিদ, চুরেরা, রাজনৈতিক দুর্বৃত্তরা, লুটপাটকারীরা, বাটপাররা, এদেরকে ভোট দিবেন না। আর যদি কারো বিরুদ্ধে শুনেন ঋণ খেলাপি বাট মুক্তি পাইছে জেল থেকে, মাত্র মুক্তি পাইছে, কোর্ট থেকে অর্ডার দিয়েছে নির্বাচন করতে হবে, ডোন্ট ভোট ফর দিস ইডিয়ট, হি ইজ আ থিফ। Yes, don't vote for those thieves. Don't. I beg you guys, don't. Have a blessed day. See you next time. দালালরা নিপাত চাক, বাংলাদেশের মানুষ অর্থনীতি, সমাজনীতি, কালচার, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, স্পোর্টস মুক্তি পাক। Have a blessed day. See you next time. Assalamu alaikum.